হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এম এর ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 হিস্ট্রি সাজেশন সেকেন্ড পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 7 নম্বরের প্রশ্নের নোটস আমরা এখানে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যে আমরা ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের একটি নোটস আমরা আলোচনা করেছি এর আগের ক্লাসে। তোমরা অবশ্যই দেখে নেবে যাদের প্রয়োজন আছে, এবং অবশ্যই তোমরা হিস্ট্রিতে সাজেশনগুলি আমরা উল্লেখ করেছি পেপার 1, 2, 3 এবং 4 এর জন্য, সেগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। নোটসটি দেখে নেওয়া যাক। 12 নম্বর এবং 7 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি না, অন্য কোনো ইউনিভার্সিটিতেও যদি মহলারি বন্দোবস্ত এই সম্পর্কে টিকা লেখো আসে, তাহলে এই নোটস কার্যকরী হবে। টিকা লেখো মহলারি বন্দোবস্ত। মহল কথাটির একটি অর্থ হলো কয়েকটি গ্রামের সমষ্টি। ব্রিটিশ শাসকদের শাসনকালে যে ভূমি রাজস্ব ব্যবস্থায় ইংরেজ সরকার কয়েকটি গ্রাম বা মহলের রাজস্ব গ্রাম প্রধানের মাধ্যমে আদায় করতেন, তাকে মহলারি বন্দোবস্ত বলা হতো। মূলত জমিদারি বন্দোবস্তের একটি পরিবর্তিত রূপ ছিল এই মহলারি বন্দোবস্ত। ব্রিটিশ সরকার 1822 খ্রিস্টাব্দে গাঙ্গেয় উপত্যকা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও মধ্য ভারতের কিছু কিছু অঞ্চলে মহলারি বন্দোবস্ত চালু করেন। এই ব্যবস্থার প্রবর্তক ছিলেন হল্ট ম্যাকেঞ্জি, এবং এই ব্যবস্থা প্রবর্তনে এলফিনস্টোনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উইলিয়াম বেন্টিং এই ব্যবস্থাকে সমর্থন করেন। রবার্ট বার্ড ও জেমস টমসনের 1853 খ্রিস্টাব্দের ব্যবস্থায় এই ব্যবস্থা চূড়ান্ত রূপ ধারণ করে। এই ব্যবস্থার বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, সেগুলি আমরা এখানে উল্লেখ করলাম। প্রথমত, এই ব্যবস্থায় কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা তালুক তৈরি করা হতো। দ্বিতীয়ত, 20 থেকে 30 বছরের জন্য জমির বন্দোবস্ত দেওয়া হতো। তৃতীয়ত, সরকারকে রাজস্ব দেওয়ার শর্তে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তিকে যৌথভাবে ওই মহলের ইজারা দেওয়া হতো। চতুর্থত, এই ব্যবস্থায় জমির উৎপাদন অনুসারে রাজস্বের হার নির্ধারণ করা হতো। পঞ্চমত, জমি জরিপ করে প্রতি মহল বা গ্রামের রাজস্ব নির্ধারিত হতো। ষষ্ঠত, এই ব্যবস্থায় কৃষক ও সরকারের মাঝখানে ইজারাদার বা গ্রাম প্রধান ছাড়া অন্য কোনো মধ্যস্থ ভোগীর অস্তিত্ব ছিল না। এই ছিল মহলারি বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্যগুলি। তবে এই ব্যবস্থার প্রভাবে সুফলের পরিবর্তে কৃষক প্রজাদের দুর্দশা আরও বৃদ্ধি হয়েছিল। এই জমি বন্দোবস্তের প্রভাবে কৃষকরা জমির উপর তাদের মালিকানা হারিয়েছিল। অত্যাধিক রাজস্বের হার দিতে গিয়ে সব পরিবারগুলি সর্বশান্ত হয়ে গিয়েছিল। কৃষকরা রাজস্ব দিতে সক্ষম না হলে গ্রাম প্রধানরা তাদের উপর অকথ্য অত্যাচার চালাত। এই ব্যবস্থায় জমি বিক্রয়যোগ্য পণ্যে পরিণত হয়। অবিবেচকের মতো উঁচু হারে নিলাম ডেকে জমি বন্দোবস্ত লাভের প্রবণতা বাড়তে শুরু করে। এই ব্যবস্থার প্রভাবে বহু বনেদি জমিদার তাদের জমিদারি হারাতে বাধ্য হয়। রাজস্বের হার অত্যাধিক হওয়ায় বহু কৃষক মহাজনের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়ে। জমিতে অর্থকারী ফসল যেমন নীল, পাট, তুলো ইত্যাদি চাষ করতে বাধ্য হয়। এর ফলে তীব্র খাদ্যাভাবের সৃষ্টি হয়। তাই সব মিলিয়ে বলা যায়, কোম্পানির এই ভূমি রাজস্ব ব্যবস্থা তাদের আর্থিক উন্নয়ন ঘটানোর বদলে দেশের সাধারণ কৃষকদের জীবনে দুর্দিন ডেকে এনেছিল। এই ছিল তোমাদের সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ 7 নম্বরের একটি প্রশ্নের নোটস। অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে এটি শেয়ার করবে।